উত্তরবঙ্গকে আমরা একদম স্পোর্টসের হাব বলতে পারি। বলা হতো টেবিল টেনিসের নার্সারি, পরবর্তীকালে ফুটবল এবং এই যে প্লেয়াররা ক্রিকেট আস্তে আস্তে খেলা শুরু করে তখন একটু বড়দের খেলার মধ্যে, এবং তারপরে আরেকজন কাউন্টি পর্যন্ত খেলেছে। আচ্ছা, হ্যাঁ, এবং বিষয়টা হচ্ছে যে যেরকম শুরুতেই তুমি বললে, মান্তুর কথা বললে, শুভজিতের কথা বলবো। স্বাগতম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে। আবার আমরা চলে এসেছি। আজকে আবার পরাগকে নিয়ে এসেছি আমরা। পরাগ, আমি সাংবাদিকতা করি, মোটামুটি ধরুন ওই ক্রাইম সেকশনগুলো করি এবং সাথে কিছু রাজনীতি। পরাগ এটার সাথে সাথে কিন্তু স্পোর্টস জার্নালিস্ট, যার জন্য পরাগকে আজকে নিয়ে আসা। ভেরি রিসেন্ট একদম রিচা ঘোষ, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ কি পারফরমেন্স করলেন গতকাল, রিচার প্রেস কনফারেন্সও হয়ে গেল। সমস্ত কিছু নিয়ে বলবো। এবং আমরা জানি উত্তরবঙ্গ শুধু সৌন্দর্যের দিকে না, উত্তরবঙ্গকে আমরা একদম স্পোর্টসের হাব বলতে পারি। এখান থেকে প্রচুর খেলোয়াড়, প্রচুর ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। এই সকল নিয়ে আলোচনা চলবে। তো পরাগের কাছে আজকে আমি জেনে নিচ্ছি প্রথমে, উত্তরবঙ্গ যে মান্তু ঘোষ এবং সৌম্যজিতের পরে উত্তরবঙ্গকে যে বলা হতো টেবিল টেনিসের নার্সারি, পরবর্তীকালে ফুটবল এবং এই যে প্লেয়াররা এবং মহিলারা আজকে উঠে আসছে কিভাবে, একটু পরাগ একটু আলোকপাত করো এই ব্যাপার নিয়ে। একদমই, উত্তরবঙ্গে যারা নাকি খেলার সঙ্গে যুক্ত তারা প্রায় সকলেই জানেন যে উত্তর মধ্যে কত খেলোয়াড় উঠে এসছে। মান্তুর সম্বন্ধে তুমি প্রথমেই বললে, মান্তুর সাথে কতদিন আমার কথা হলো ফোনে। মান্তু রয়েছে এবং এছাড়া আমরা এখান থেকে তোমাকে জানাই কিছু ক্রিকেটের আগেও পেয়েছি। কামাল হাসান মন্ডল, আচ্ছা, যার প্রথম প্রোফাইল আমি বহু বছর আগে করেছিলাম। তখন ঋদ্ধিমান ছোট ছিল, তখন ও স্কুল ক্রিকেট গুলো খেলতো। ফার্স্ট ডিভিশন ক্রিকেট আস্তে আস্তে খেলা শুরু করে তখন একটু বড়দের খেলার মধ্যে। এবং তারপরে আরেকজন ছিল দেবব্রত দাস, যে আমাদের আইপিএল এ শিলিগুড়ি থেকে কিন্তু ছিল, KKR কয়েকবার রিপ্রেজেন্ট করেছে, 5-6 অনেকে জানেন না এই কথাটা, শিলিগুড়ির ছেলে। এবং বেশ কিছু ভালো খেলোয়াড় বিগত দিনও আমাদের এখান থেকে কাউন্টি পর্যন্ত খেলেছে। হ্যাঁ, এবং বিষয়টা হচ্ছে যে যেরকম শুরুতেই তুমি বললে, মান্তুর কথা বললে, শুভজিতের কথা বলবো। শুভজিৎ কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছে মান্তুর সাথে। সতীর্থা মুখার্জি। বিষয়টা সে হচ্ছে যে শিলিগুড়ি কোথাও না কোথাও খেলার দিক থেকে মানুষকে দেখাতে পেরেছে, গার্জিয়ানদের দেখাতে পেরেছে যে তোমার ছেলে মেয়ে যদি খেলাধুলায় যায় তাহলে তার একটা উত্থান হবে, সার্বিক উত্থান। এবং তাছাড়া সে পুরস্কার এবং সম্বোধনা তো পাবে, যেরকম রিচা কালকে পেল এবং আজকেও কলকাতায় পেল, সেটা তো আছেই। এছাড়াও একটা ক্যারিয়ার অপশন হিসেবে সেটাকে তুলতে পারে। যেমন তুমি দেখো এবার কিন্তু খুব মজার ব্যাপার, শুধু শিলিগুড়ি না, মহারাষ্ট্র গভর্নমেন্ট যেরকম 2.25 কোর্স দিয়েছে স্মৃতি মান্দানা, জেমাইমা রড্রিক্স এবং রাধা যাদবকে। এটা খুব বড় জিনিস একটা। তারপরে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বঙ্গভূষণে আভূষিত হয়েছেন আমাদের রিচা, এবং রিচাকে ডিএসপি পদের চাকরিও দেওয়া হয়েছে। এবং সেখানে সিএম প্রসেনজিৎ, ফিল্ম স্টার এবং দেব এবং কোয়েল মল্লিক সবাই উপস্থিত ছিলেন। এবং সিএবি 34 লাখ টাকা দিল 34 রানের জন্য, 34 লাখ টাকা দিল 34 রানের জন্য 24 বলে, সেই জন্য ওকে দেওয়া হলো। সোনার ব্যাট দেওয়া হলে সকলেই জানেন। এছাড়া অনেকেই হয়তো এটাও জানেন এবং বা জানেন না যে শ্রীচরণী যে খেলোয়াড় এপির, আন্ধ্রপ্রদেশের, ওকে কিন্তু 2.5 কোর্স দেওয়া হয়েছে। সিএম ওকে সম্বোধনা দিয়েছে এবং ওকেও কিন্তু গ্রুপ 1 গভর্নমেন্ট জব দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ইনসিস্ট করছে। হ্যাঁ, এবং ডিএসপি আরো একজনকে দেওয়া হয়েছে, তাকেও ভারতীয় দলের ডিএসপি পদে দেওয়া হয়েছে। এবং একে আবার 1000 স্কোয়ার ইয়ার্ডে হাউস দেওয়া হয়েছে সেই চারানিকে। সুতরাং এই জিনিসগুলো উদ্বুদ্ধ করবে আগামী শিলিগুড়ি, উত্তরবঙ্গ তথা সমস্ত ভারতের খেলোয়াড়দের। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এটাই যে এখন তো কি হয় যে আমরা যারা খুব সাকসেসফুল হয় তাদেরকে সাপোর্ট করি, যারা কিছু হচ্ছে না তাদেরকে সাপোর্ট করি না। তুমি দেখো এই মায়াবিনী গানটা জুবিন গার্গের অনেকেই শোনেনি, কিন্তু এখন সেটা কতবার হিট হয়ে গেছে জুবিন ওইভাবে আকস্মিক চলে যাওয়ার ফলে। এটা এই জন্য আমরা এক্সাম্পল দিলাম, চলে যাওয়ার পরে মানুষে বুঝি না
তুমি আরেকটু আমরা যদি ফিল্মের ক্ষেত্রে ফিরে যাই তাহলে দেখবে মেরা নাম জোকার কিন্তু সেই সময় ফ্লপ ছিল, মারা যাওয়ার পরে কিন্তু hit, super hit। হ্যাঁ আমরা কলেজ থেকে গিয়ে মেরা নাম জোকার নরেন্দ্রপুরে কলকাতায় দেখেছিলাম আমরা। হ্যাঁ, এবং শুধু তাই না, কয়েকটা জিনিস আমি আর উল্লেখ করতে চাইবো যে এখন দেখবে তুমি এই হরমনপ্রীত কৌরের সেই ক্যাচের সঙ্গে, লাস্ট ক্যাচটার সঙ্গে 1983 সালের সেই কপিল দেবের ক্যাচ, দৌড়ে গিয়ে নেওয়া ক্যাচ মিড উইকেটে, সেই ক্যাচের সঙ্গে তুলনা হচ্ছে। এবং হরমনপ্রীত কৌর তো এটাও বলেছে, নট টু বি রুড, মাই গার্লস ক্যান বিট পাকিস্তান মেন্স টিম অলসো, এতদূর বলেছে। এই যে কনফিডেন্সটা, জানি না আমরা বিট করতে পারবে কিনা, এটা কিন্তু এসছে সামগ্রিক স্পোর্টস এর উন্নতির জন্য ভারতে, এবং তার ছায়া আমরা শিলিগুড়িতেও দেখতে পাচ্ছি। যেমন তুমি দেখবে 2025 সালেই, অনেকে জানেন কিনা, আন্ডার 19 উইমেন্স ওয়ার্ল্ড কাপও কিন্তু ভারত জিতেছে শ্রীলঙ্কাকে 60 রানে ফাইনালে হারিয়ে 23 জানুয়ারিতে মালয়েশিয়াতে। ক্যাপ্টেন ছিল নিকি প্রসাদ। 16টি টিম ছিল কিন্তু ওখানে, 16টি টিম এবং 41টি ম্যাচেস হয়েছে। আবার ইন্ডিয়া আবার হংকং সিক্সেসে কালকে পাকিস্তানকে হারিয়েছে ডিএলএস মেথডে। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে টি20 সিরিজে হারিয়েছে 2-1, যদিও বেশ কটা ম্যাচ ওয়াস্ট আউট হয়ে গেছে। এবং আরো একটা মজার করেছে, মহিলা কাপ, এশিয়া কাপেও হকিতেও, মহিলারা কিন্তু হকিতেও ভালো উদাহরণ রাখছে, পারফরমেন্স করছে। চায়নার কাছে হেরে গেছে ফাইনালে ওরা, কিন্তু রানার্স হয়েছে ভারত 4-1 চায়নার কাছে হেরে, কিন্তু তারা ফাইনালে ঢুকেছে। কিন্তু মহিলা হকি টিম, আমি ক্রিকেট থেকে সরে গিয়ে বললাম। তো প্রশ্ন হচ্ছে যে তোমাকে দেখতে হবে বরেন্দা, যে কিভাবে পারসিস্টেন্টলি শিলিগুড়ি খেলোয়াড়রা রিচাকে দেখে এগিয়ে যায়। কারণ 1983 সালে ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু ভারত বেশ কিছুদিন তাদের পারফরমেন্সকে ধরে রেখেছিল কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি। যেমন দেখো 1985 সালে তারা বেনসন হেজেস কাপ জেতে, আবার রডম্যান্স কাপ জেতে তারা 1984 সালে। এই দুটো উল্লেখনীয় তাদের একটা চ্যালেঞ্জকে জয় করা, এবং তখন খুব ইনভিনসিবল হয়ে গেছিল ভারত। এবং ভারত কিন্তু 1975-এ প্রথম ওয়ার্ল্ড কাপ শুরু হয়, ভারত 79-এ হেরে যায়, ফাইনালে পৌঁছতে পারে না, কিন্তু 83-তে ফাইনালে পৌঁছায়, ওয়েস্ট ইন্ডিজ পরপর দুবার জেতে। মহিলাদের দিকে তুমি তাকিয়ে দেখো, 1973 সাল থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হয়। এটা আমি অবশ্যই জানাতে চাইবো আমার দর্শককে। এবং সেটাকে তারা বহুদিন ধরে রাখার চেষ্টা করতে করতে দুবার তারা ফাইনালেও পৌঁছায়, 2005-এ এবং 2017-তে। এই সামগ্রিক পিকচারটা কিন্তু একদিনে হয়নি, বরেন্দা। এবং শিলিগুড়ি থেকে যে এত ক্রিকেটার উঠেছে, কিন্তু একদিনে হয়নি। শুধু একটা জিনিস আমাদের খুদেদের মনে রাখতে হবে, যখন তুমি প্রশ্নটা করলেই, যে সাকসেস শুড নট গেট ইনটু দেয়ার হেড। মানে এই যে এত সম্বর্ধনা, এই যে এত সফলতা, এটা যেমন যারা খেলছে তাদের জন্য খেলাকে খারাপ না করে আমরা কামনা করব, আশা করব, অবশ্যই বিশ্বাস করব। আমাদের স্বপ্ন যে আরো ভালো খেলুক ভারতীয় টিম। আরো একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার দিকে কিন্তু ভারতের মেয়েদের এবং বিশেষ করে শিলিগুড়ি মেয়েদেরও চোখ রাখতে হবে, সেটা হচ্ছে WPL। WPL হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। তোমাদের মনে আছে ইন্ডিয়া কিন্তু 2007 সালে ওয়ার্ল্ড কাপ জেতে, তারপরে 2008 থেকে IPL শুরু হয়। এর ফলে কি হয়, আমরা কিন্তু সব যে তুমি এখন অভিষেক শর্মা এবং সব প্লেয়ারদের দেখছো, এরা কিন্তু সবাই IPL এরই কিন্তু প্রোডাকশন, IPL এর জন্য উঠে এসেছে। WPL টা খুব ভালোভাবে করতে হবে, এবং আমাদের এখানকার মেয়েরাও যেন WPL এ চান্স পায়, সেটি আমরা অধীর আগ্রহে দেখবো তাদেরকে, তারা যেন আসে। একটা আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি আমরা এই আলোচনায়। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। সিটি মলের বেসমেন্টেই এই রাজীব রায় হেয়ার বিউটি স্যালুনটি আছে। বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরে এলাম। তোমার আলোচনা তুমি চালিয়ে যাও, বলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে সফলতা পাওয়া যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন কিন্তু ধরে রাখা। কিন্তু সাপোর্ট প্রচুর পাচ্ছে, এটা আমাদের বলতে হবে। যেটা আমাদের বললাম, কেরিয়ার একটা অপশন এখানকার বাবা মাদের ওটা দেখতে হবে। বিশেষ করে শিলিগুড়িতে বসে যখন বলছেন, শিলিগুড়ি এত স্পোর্টস পার্সন প্রমোট করেছে এবং এত স্পোর্টস পার্সন প্রডিউস করেছে, অটোমেটিক্যালি আমাদের কিন্তু ভাবতেই হবে যে শিলিগুড়ি মানুষও যেন এটা দেখে, যে তাদের যেন এটা ক্যারিয়ারটা ভায়াবল হয়, জব অপশন হিসেবে একটা ভালো অপশন হয়। এবং সেজন্যই কিন্তু আমার মনে হয় প্রাইভেট সেক্টর এন্ড পাবলিক সেক্টর জবস বেশি তৈরি হওয়া উচিত এদের জন্য। এবং আমি কিন্তু শুধু এটা বলছি না, যে দীপ্তি শর্মা একটু আগে বলছিলাম, আমি ইউপির মেয়েটি দীপ্তি শর্মা তাকে ডিএসপি র্যাঙ্ক দেওয়া হয়েছে, রিচাকে তো আগেই বললাম। তো অনেককে অনেক পোস্ট অনেক জায়গায় দেওয়া হচ্ছে, এটা আপনারা টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এই যে আমি একটু তোমাকে থামালাম,
আমাদের এখানে যে স্পোর্টসের যে ছেলেমেয়েরা আজকে উঠে আসছে খেলোয়াড়রা শিলিগুড়ি, এখানে তুমি স্কুল এবং ক্লাবগুলোকে কি বলবে? তারা কি উপহার দিতে পারছে এবং তারা কতটা তৈরি করতে পারছে? এখানে কিন্তু খুব বড় বিষয়, সেটা হচ্ছে যারা সাকসেসফুল হচ্ছে খেলোয়াড়রা, শুধু তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে চাকরি দেবো তা কিন্তু না। এখানে যে ক্লাবের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব। সরকার নিঃসন্দেহে করছে, পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত্যন্ত প্রয়োজন, মিডিয়ার অ্যাটেনশন খুব প্রয়োজন, এবং আমি বলবো মিডিয়া অ্যাটেনশন ততটাই ফ্লিটিং, মানে সফলতার মতোই চঞ্চল। সফলতা যেমন চঞ্চল, একটু আগে বললাম, ধরে রাখা খুব কঠিন, তেমনি মিডিয়ার অ্যাট্রাকশন নিজের উপর ধরে রাখা কিন্তু মিডিয়া অ্যাট্রাকশন থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি WPPL এর উপর জোর দিচ্ছি যে আরো যখন খেলোয়াড় উঠে আসবে, এবং আমার বাড়ির পাশে মেয়েটি যখন নাকি ক্রিকেট খেলতে যাবে, তখন যেমন নাকি অন্য প্লেয়ারদেরকে নানা রকম হার্ডশিপস ফেস করতে হয়েছে। রিচা তো কালকে বললোই যে আমি যখন খেলতাম আমি বুঝতেই পারতাম না যে মেয়েরাও ক্রিকেট খেলে, আরেকটা কথা, রিচাকে যখন জিজ্ঞাসা করা হলো যে শিলিগুড়িতে ক্রিকেটের পরিকাঠামো ভালো, ময়দান আছে কিনা, তুমি এটা নিয়ে কি বলবে? হ্যাঁ, আমি আসছি সে বিষয়ে আসছি। শেফালি যেরকম বলছে, শেফালির বাবা যে সঞ্জীব, উনি বলেছেন, আমি মেনশনও করেছি এটা লেখা আমার, সঞ্জীব বলেছেন যে আমাকে মেয়েকে ছেলে করে পাঠাতে হতো চুল কেটে, যাতে সো দ্যাট শি লুকস বয়, এবং সেভাবে তাকে খেলানো হতো। এবং এই জিনিসগুলো কেন হবে আমাদের দেশে? পরিকাঠামো তো পরে আসবেই। আমরা যদি ইমানসিপেশন অফ উইমেন নিয়ে কথা বলি, যে মহিলার শক্তিকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু শুধু একজন খেলোয়াড়ের উপর ফোকাস ফেললে আর লাইমলাইট ফেললে চলবে না। বিসিসিআই, গভর্নমেন্ট, স্পোর্টস বডি, স্পন্সর এবং ক্লাব, কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, মিডিয়া সাথে মিডিয়া। ফাইন্যান্সিয়াল প্রবলেম কি? দুই শূন্য অবাক হবে দর্শকদের সাথে ছোট্ট জিনিস আমি শেয়ার করতে চাইবো। নূতন গাভাস্কার, উনি ফর্মার সেক্রেটারি উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেটা কিন্তু 1973 তে ফর্মড হয়, উনি ম্যানেজ করেছেন 2006 অবধি। উনি রিসেন্টলি বলেছেন কয়েকটা অদ্ভুত কাহিনী, যে মন্দিরা বেদি, সবাই চেনে, মন্দিরা বেদি অ্যাক্ট্রেস ছিলেন এবং এন্ডোর্সমেন্টও করতেন, স্পোর্টস এবং কমেন্ট্রিও করতেন। হ্যাঁ, ও 2003 থেকে 2005 এর যত এন্ডোর্সমেন্টের টাকা ছিল একটা জুয়েলারি থেকে, ব্র্যান্ড থেকে পেত তাদের অ্যাডভার্টাইজমেন্ট করে, সেটা সম্পূর্ণ দিয়ে দেয় ভারতীয় উইমেন্স ক্রিকেটের জন্য। এবং মিতালি রাজ, কুইন অফ ইন্ডিয়ান ক্রিকেট যাকে বলা হয়, মানে উইমেন্স ক্রিকেট, কুইন অফ ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট, বেশি রান করে ওডিআই ক্রিকেটে। সে বলে যে যখন নাকি আমরা 2005-এ ফাইনালে উঠি, তখন 8টা ম্যাচ খেলে 8,000 টাকা পার হেড পেয়েছিলাম আমরা ওই সময়। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে, এবং সবসময় সাপোর্ট থাকতে হবে। তুমি যেটা বলতে চাইছো ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে আমি যদি একটা স্টেডিয়াম তৈরি করি, শিলিগুড়িতে খুব একটা আওয়াজ উঠছে স্টেডিয়াম তৈরি করার। এটা তোমাকে একটা কথা বলি, একটা সময় না শিলিগুড়িতে রঞ্জি ট্রফি, দেওদের ট্রফি আমরাই কভার করেছি, ইভেন ধোনি এখানে খেলে গেছে, তখনও খুব একটা অ্যাট্রাকটিভ প্লেয়ার ছিল না এবং বড় পারফরমেন্স ছিল না, আমরা ওকে কভারও করেছি ধোনিকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা ওই খেলাটা হওয়ার পরে থেকে কিন্তু তুমি দেখবে শিলিগুড়িতে প্রচুর আস্তে আস্তে খুদে ক্রিকেটার তারা উঠেছে, কারণ এটা তো খুব স্বাভাবিক। কোচিং সেন্টার তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক, উদ্বুদ্ধ হয়েছে সবাই। এই উদ্বুদ্ধটা করার দায়িত্ব কিন্তু সকলের, ক্লাবদেরও, শুধু সরকারের প্রতি আঙুল দিলে চলবে না। এবং যে এক্সিস্টিং পরিকাঠামো আছে সেটাকে আমরা ভালোভাবে ইউজ করি না। আমাদের ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, একটা ইন্ডোর স্টেডিয়াম নিয়ে রয়েছে একটা। আচ্ছা, ইন্ডোর স্টেডিয়ামে ইদানিং দেখছি আমি হচ্ছে একটু টেবিল টেনিস খেলা হচ্ছে। এক সময় ওটা শুধু বিয়ে বাড়ির কাজে ব্যবহার হতো, এত সুন্দর একটা জায়গা। তুমি কি বলবে এই বিষয়ে? বলা খুব কঠিন করলে তুমি এটা একটা। একবার আমি ইন্টারভিউ নিয়েছিলাম যখন এসেছিলেন উনি বলে যে এখানে যদি একটা ছোট্ট সাঁতারের জায়গা করা হয়, তাহলে বোধহয়, আমি এত সাঁতারের মানুষ তো জল ছাড়া থাকতে পারি না, মাছকে যেমন তুলে রাখলে মারা যায়, আমিও সেরকম জলের মধ্যে। তো ইন্ডোর স্টেডিয়ামের পাশে কিংবা ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যদি একটা সুইমিং পুল করা যায়, তাহলে বোধহয় অনেক। সুইমিং পুল একটা তো আমাদের শিলিগুড়িতে আছে, বড় স্টেডিয়ামের পাশে। তোমাকে আরো একটা জিনিস পরবর্তীকালে ক্রীড়া দীপ্তি হয়েছিল শিলিগুড়িতে, আমাদের মনে আছে। সেখানে বহু বছর ধরে আর কারো মেমেন্টোস রাখা হয়নি, আমি যতদূর জানি। তা আমাদের কাছে পরিকাঠামো আছে, সেটাকে প্রপারলি ইউজ করতে হবে। তুমি সেটাই বলতে চাইছো বোধহয়, বিয়ে বাড়ির কথা বলে তুমি সেটি অনেক লাইটের নোট বোঝাতে চাইলে। এখানে আরো বেশি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে পারে। মধুমিতা বিস্ট এখান থেকে বেরিয়েছে, নর্থ বেঙ্গল থেকে। হ্যাঁ, হু ওয়াজ আর্লিয়ার মধুমিতা গোস্বামী, এবং বেশ কিছু ভালো ব্যাডমিন্টন প্লেয়ার যাদের সঙ্গে আমরা কলকাতায় খেলেছি, সেই ব্যাডমিন্টন প্লেয়ার ভাস্কর দা, ভাস্কর সান্যাল, হ্যাঁ, এরা কিন্তু সবাই খুব ভালো ব্যাডমিন্টন খেলতো। এবং ইনডোর শুধু কেন, আউটডোরের ক্ষেত্রে আমি যদি বলি ফুটবলে বাইচুং ভুটিয়া রয়েছে। ভারতের নামটা
একটা আইকনিক ফুটবলের যাকে বলতে পারি আমরা, অর্জুন পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, এবং আমরা মঞ্জিতের নাম ভুলে যাচ্ছি, মঞ্জিত সিং রয়েছে, ন্যাশনাল পর্যন্ত মঞ্জিতের সঙ্গে বহুবার আমি খেলেছে, বহুবার কমেন্ট্রি করেছি মঞ্জিতের সাথে, মোহনবাগান দুই জায়গাতে খেলেছে এবং কেরলও খেলেছে, কেরলও খেলেছে। শুধু এতগুলো যখন পিকচার সামনে রয়েছে এবং সবাই চেষ্টাও করে যাচ্ছে, অ্যাথলেটিক্স রয়েছে, এই কনস্ট্যান্ট সাপোর্টটা খুব দরকার। আমি একটু বললাম না যে আপনি কালকে গেছেন, রিচাকে সম্বোধিত করেছেন, খুব ভালো কথা, খুব ভালো। তার সাথে সাথে আপনার বাড়ির পাশে যে মেয়েটা ক্রিকেট খেলতে যাচ্ছে তাকে উদ্বুদ্ধ করুন, তার লেগ পুল করবেন না, এটা একটা খুব বড় মেসেজ। এবং তুমি জানো একটা খুব মজার ব্যাপার বলি, বেশ কিছু মানুষের সঙ্গে আমি নিজে পার্সোনালি কথা বলেছি, এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনাল থেকে লোকে দেখা শুরু করে যখন নাকি অস্ট্রেলিয়ার এগেইনস্ট ভালো খেলে ভারত। তুমি তো প্রচুর ইন্টারভিউ নিয়েছো এবং বড় বড় ক্রিকেটারদের ইন্টারভিউ নিয়েছো, সেক্ষেত্রে তোমার অবশ্যই ওই জ্ঞানটা থাকবে এবং তুমি আরো ভালোভাবে বলতে পারবে, যেহেতু ইন্টারভিউ করেছো। বলো। এবং সেটা আমি দেখেছি, বহু লোকের সাথে কথা বলে দেখেছি আমি, যে এই যে সেমিফাইনাল থেকে খেলা শুরু হচ্ছে, যখন সেমিফাইনালে তখন থেকে মানুষ কিন্তু টিভি অন করেছে বা মোবাইলে দেখা শুরু করেছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, এবং ভারত জিতে যায় অস্ট্রেলিয়ার এগেইনস্টে। তারপরে মানুষের একটু ইন্টারেস্ট আরো বেড়ে যায়, বিসিসিআই প্রচুর সাপোর্ট করেছে, এটা মানতেই হবে। এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দাঁড়িয়েছে রিচার পাশে, সেটা কিন্তু অনবদ্য। আজ কোনো অ্যানাউন্সই করেনি গভর্নমেন্ট, মমতা দিয়ে আমাদের এসে ওখানে বলেছেন হঠাৎ করে যে ওকে বঙ্গভূষণে আমরা ভূষিত করতে চাই, হঠাৎ করে। সো ইট ওয়াজ এ সারপ্রাইজ, অদ্ভুত ধরনের সারপ্রাইজ, প্লেজেন্ট সারপ্রাইজ। কিন্তু কিছু জিনিস আমাদের জানতে হবে, খেলোয়াড়দের চিনতে হবে। মিতালি রাজকে কজন চেনে, আমি একটু আগে নাম বললাম, ডায়ানা এডুলজি, অঞ্জুম চোপড়া, এটা কিন্তু সবার জয়। ঝুলন গোস্বামী 17 তারিখে শিলিগুড়িতে আসছে ঝুলন, বেটা কৃষ্ণমূর্তি, একটা বেস্ট যাকে একটা স্পিন সেন্সেশন বলা হতো, আমি নাম বলছি দেখুন আপনারা চেনেন তো, তানিয়া ভাটিয়া যাকে তো উইকেট কিপিং প্রডিজি বলা হতো, সুবলক্ষ্মী শর্মা, গওহর সুলতানা, লেফট আর্ম ফাস্ট বোলার ফ্রম বেঙ্গল থেকে, হ্যাঁ, মানসী যোশী, পুনম যাদব, শিখা পান্ডে, এরা কিন্তু প্রচুর অধ্যবসায় করে গেছে। আমি যদি কিছু নাম মিস করে গিয়ে থাকি ক্ষমা করবেন আমাকে সকলে। এরা কিন্তু প্রচুর দিন ধরে এরা লড়ে গেছে এবং এদের লড়াইয়ের ফলই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। এই লড়াইটাকে ধরে রাখতে হবে। এবং তুমি জানো আজ পর্যন্ত কোনো ফাইনাল ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে ছাড়া হয়নি। এই প্রথম ইন্ডিয়া সাউথ আফ্রিকা মুখোমুখি হলো ফাইনালে। নিউজিল্যান্ড একবার জিতেছে, অস্ট্রেলিয়া 7 বার, ইংল্যান্ড 4 বার, এবং সাউথ আফ্রিকা এবার রানার্স হলো। ইভেন সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছে এবং সবকটাই উদ্বুদ্ধ করবে। আমার মনে হয় শিলিগুড়িতে যদি আপনাকে এগোতে হয়, আমি গার্জিয়ানদের বলবো যে কোনো খেলায়, তাহলে আপনাকে সাপোর্ট দিতে হবে। আজকে আমি অনেককে দেখছিলাম, তারাও বলছিল যে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। এই প্লেয়ারগুলো সব যেরকম নাকি আমাদের রিচা শিলিগুড়িতে এসেছে, আবার কলকাতা সম্বোধিত হচ্ছে, যে অমনজিৎ কর, যেরকম অমনজিৎ কর বলছে চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে বলছে মুঝে लगता है सारा पंजाब चला है चंडीगढ़ एयरपोर्ट में। So it's not only happening in Siliguri, it's happening every state from where these cricketers played and they represented. পরাগের কাছে আমরা শুনলাম আজকে অনেক কথা, আপনারাও শুনলেন। আর আমরা আবার বলছি যে উত্তরবঙ্গ কিন্তু শুধু সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্যে না, অনেক প্রতিভার সৌন্দর্যে উত্তরবঙ্গ এগিয়ে আছে, মুখ উজ্জ্বল করছে উত্তরবঙ্গ ভারতবর্ষে। আর আমাদের পডকাস্ট চ্যানেলে আবার আমরা পরের দিন আসছি নতুন অতিথিকে নিয়ে। তবে পরাগ, আমরা একটু রিচার ওই 6 মারাগুলো একটু দেখে নিই, একদম সাথে একটু প্রেস কনফারেন্সে কালকে কি রিচা বলেছিল এটা শুনতে শুনতেই আজকে আমাদের এই রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেল আমাদের ইন্টারভিউ পর্ব এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। তোমার গ্রুমিং এবং ওঠার ক্ষেত্রে তোমার আর কার অবদান আছে, তার কথা বলো। আই থিঙ্ক সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন। আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির আমি। কেমন লাগলো শিলিগুড়িতে এসে, মানে নিজের ঘরে ফেরা, সেটা তো একটা আলাদা অনুভূতি আছেই। প্লাস এই এত মানুষ, খেলোয়াড়রা আছে, সাধারণ ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সকাল থেকে দাঁড়িয়ে ছিল যে রিচাকে একবার দেখলো। খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই। আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটাকে, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। বিশ্ব চ্যাম্পিয়ন হবে এটা কবে মনে হয়েছিল, টুর্নামেন্টের কোন জায়গায় এসে? আই থিঙ্ক আমাদের ওরকম না, স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা
চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো না, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ গেছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ।